আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। আমি জানি আপনারা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কবে নাগাদ শেখ হাসিনা ফিরতে পারেন। আমি সেই প্রসঙ্গে আসছি। আপনাদের প্রশ্নের জবাব দিতে বা আপনাদের যে উৎকণ্ঠা, সেই উৎকণ্ঠা মেটানোর আমি পুরো চেষ্টা করছি। এখন আপনাদের মনে থাকতে পারে সার্জিও গোর তিনি খুব শীঘ্রই বাংলাদেশ যাচ্ছেন। বাংলাদেশ যাওয়ার আগে এই পটভূমিটা বলা দরকার। বাংলাদেশ যাওয়ার আগে তিনি শেখ হাসিনার সঙ্গে একবার দেখা করেছিলেন। এর আগে বহুবার করেছেন, কিন্তু এবারে দু একদিনের মধ্যে হয়তো দেখা করেছিলেন। আমি সঠিক ডেটটা আমি জানি না, ফলে আমি আপনাকে কনফার্ম বলতে পারবো না কবে দেখা করেছিলেন, কোন সময় দেখা করে, তার সঙ্গে কে ছিলেন। তো দেখা করার পরেতে তার সঙ্গে দীর্ঘ কথাবার্তা হয় এবং গতকালকে রাত্রিবেলা শেখ হাসিনা অজিত দোভালকে ফোন করেন যে আমি দেশে ফিরব, এই ব্যাপারে আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। অজিত দোভাল বললেন, আপনি তো আপনি দেশে ফিরবেন সে কথা তো আপনি বলেছেনই, নতুন কি আছে? বলে আছে, কথা আছে। তারপরেতে অজিত দোভাল তার কাছে যান, তাদের মধ্যে দীর্ঘ কথাবার্তা হয়। আমি সে প্রসঙ্গে আসছি। তার আগে একটু বলি, আপনাদের দেশের যারা নেতা আছে তারাও তার সঙ্গে ফিরবেন। বিভিন্ন দেশে, লন্ডন, আমেরিকা থেকে বিভিন্ন দেশে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে ছিটিয়ে বসবাস করছেন। এবং কম্বোডিয়া থেকে আরম্ভ করে লন্ডন, আপনার আমেরিকা, তারপর আপনার কি বলে অস্ট্রেলিয়া, কোথাও বাদ নেই, বিভিন্ন দেশে তারা রয়েছেন। এখন তাদেরকে যাতে ঢোকার ব্যাপারে কোনো রকম ইমিগ্রেশনে ঝামেলা না হয়, তার জন্য 107 জনের না 105 জনের একটি লিস্ট আমাদের ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে ধরিয়ে দেওয়া হয় যে তাদেরকে কোনো ঝামেলায় না জড়িয়ে তাকে যেন সিধে ঢোকানো হয়। এবং এদের থাকার ব্যবস্থা করার জন্য এই শুধু 4-5 দিন তারা থাকবেন, আইটিবিপি, সিআরপিএফ, তারপর আপনার যে সমস্ত সেনা অফিসার, সেনা ক্যান্টনমেন্ট, তারপর আপনার বিএসএফ এর যে সমস্ত ক্যান্টনমেন্ট, সে সমস্ত জায়গায় টোটাল 56টা ফ্ল্যাট বুক করা হয়েছে। এটা হচ্ছে গতকালের খবর, বুক করা হয়েছে আগেই, খবরটা পেয়েছি আমি গতকালকে। তবে গতকাল রাত্রিবেলা থেকে আমি এই খবরটার পেছনেই লেগেছিলাম। তখন আমি একটা খবর পাই যে তুর্কির থেকে ফেরার পথে ভারতবর্ষে আসতে চান বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তখন আমি কনফার্ম করতে পারিনি যে অত রাতে 10:30টার সময় ভিডিও করছি, কাকে ধরে কি কনফার্ম করবো। তা আজকে সকালবেলা কনফার্ম করেছি, ভারতের পক্ষ থেকে কোনো সবুজ সিগন্যাল দেওয়া হয়নি তার সঙ্গে কথা বলার জন্য, তাকে ভারতবর্ষে আসার জন্য কোনো সবুজ সিগন্যাল দেওয়া হয়নি, কারণ ভারতবর্ষ ওয়াকারুজ্জামানকে বিশ্বাস করে না। আপনাদের মনে আছে, ওয়াকারুজ্জামানের সঙ্গে আগে আমাদের সেনাপ্রধান দীনেশ ত্রিবেদী, পূর্বতন সেনাপ্রধান, রেগুলার যোগাযোগের মধ্যে ছিলেন। এখন নতুন সেনাপ্রধান যিনি এসছেন তিনি আর যোগাযোগ করেন না। তিনি একদম বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কেটে দিয়েছেন। ফলে ওই যে কথাটা আমি বলেছিলাম গতকালকে,
ফেরার, তার ভারতবর্ষে তার আসার ওয়াকারুজ্জামানের ইচ্ছা প্রকাশ করা, এই খবরটা ঠিক ছিল, কিন্তু ভারতবর্ষ গ্রিন সিগন্যাল দেয়নি বলে তিনি ভারতবর্ষে আসতে পারছেন না, তিনি বাংলাদেশেই ফিরে যাচ্ছেন। তারপর তার কি হবে সে তো ভবিষ্যৎ বলবে। এবার ফিরে আসি শেখ হাসিনার কথা। শেখ হাসিনা সঙ্গে গতকাল রাতে অজিত দোভালের কথা হয়েছে গভীর রাত পর্যন্ত, এবং শেখ হাসিনাকে অজিত দোভাল বলেন, আপনি তো বলেই দিয়েছেন যে আপনি ডিসেম্বরের মধ্যে ফিরবেন, আমরা সেই ব্যবস্থা করছি, অন্তত সার্জিও ঘোষ ফিরে আসুন, তিনি ফিরে এলে পরে তাহলে তো আপনি একটা ডেট ফিক্স করুন। উনি বললেন যে সার্জিও ঘোষের সঙ্গে আমার বিস্তারিত কথা হয়েছে, তিনি আমার সঙ্গে কথা বলেই তিনি ঢাকা যাচ্ছেন, আমি বিস্তারিত বলেছি। এবং সেই ভিডিও, CNN এর সেই ভিডিও, যে সার্জিও ঘোষ কি কি বার্তা নিয়ে যাচ্ছেন, কি কি প্রশ্ন নিয়ে যাচ্ছেন, সেই ভিডিও কিন্তু আমি আপনাদেরকে চালিয়ে দেখিয়ে দিয়েছিলাম। আপনারা যদি পেছন দিকে একটুখানি ভিডিওগুলো ঘুরিয়ে দেখেন, আপনার 7 দিন আগের ভিডিওতেই আপনারা পেয়ে যাবেন। এবার তার ডেট জানতে চাওয়া হয়। তিনি একটা ডেট বলেছেন, আমি অমুক মাসের অমুক দিনকে ফিরব। দেখুন, দিনটা আমি বলবো না তার নিরাপত্তার স্বার্থে, কিন্তু মাসটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে সেপ্টেম্বর। ইতিমধ্যে যে সমস্ত জায়গায় আপনাদের নেতা মন্ত্রী পূর্বতন ছিলেন তাদেরকে সমস্ত ডেকে পাঠানো হয়েছে, তাদের সঙ্গে কথাবার্তা হয়ে গেছে, তারা 4-5 তারিখে সেপ্টেম্বরের মধ্যে তারা কলকাতায় চলে আসছেন, এই দিল্লিতে চলে আসছেন। দিল্লিতে এসে তারা যে সমস্ত ভবনগুলো বললাম সে সমস্ত ভবনে তারা উঠবেন, তাদের খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। এদিকে 107 সিটের একটি প্রাইভেট জেট ভাড়া করা হয়েছে। এখন উনি কোন পথে ফিরবেন সেটা কিন্তু ভারতবর্ষ ঠিক করে দেবে। বলেছেন, অজিত দোভাল বলেছেন আপনি ফিরুন, ঠিক আছে, কিন্তু আপনি রুটটা চেঞ্জ করুন। আপনি স্থলপথে ফিরবেন না জলপথে ফিরবেন না বিমান পথে ফিরবেন, আমরা বিমান রেডি করে রেখে দিচ্ছি আপনার জন্য। 107 সিটের একটি বিমান, প্রাইভেট জেট, তার জন্য যেদিন ফিরবেন তার 2 দিন আগে থেকে এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকবেন, তাকে নামিয়ে দিয়ে চলে আসবেন। 107 সিটের একটি বিমান, প্রাইভেট জেট। এখন এই টোটাল ঘটনাটা আমি যদি ডেটটা বলে দিই তাহলে ভারত সরকার আমার পিটিয়ে লাশ করে দেবে, কারণ এটা সম্পূর্ণ তার নিরাপত্তার স্বার্থে। আপনারাও নিশ্চয়ই চাইবেন না তার নিরাপত্তা বিঘ্নিত হোক। তাই ডেটটা আমি বললাম না, মাসটা আমি বলে দিলাম, সেপ্টেম্বর মাস। এর মধ্যে সার্জিও ঘোষ যাচ্ছেন, ভারতের সঙ্গে সার্জিও ঘোষের কথাবার্তা হয়েছে, ডক্টর জয়শঙ্করের সঙ্গে কথাবার্তা হয়েছে, এবং তারা একসঙ্গে ভারতবর্ষে এবং মার্কিন যুক্তরাষ্ট্র একসঙ্গে বাংলাদেশ নিয়ে কাজকর্ম করতে চায়। ভারত বলেছে আমাদের আপত্তি নেই। আমরা তো বলেছিলাম আগেই যে আমরা একাই করে নেব, কিন্তু আপনারা যখন এত উৎসাহ এবং আপনারা যখন এতটা অপরাধ বোধ, তখন আপনারা করুন, ভারতের যা সাহায্য লাগবে ভারত করবে, আর আপনারা যদি না করেন ভারত নিজে করে নেবে। সে সম্পর্কে রিপোর্টও আমি করেছিলাম। ফলে এই যে টোটাল ব্যাপারটা সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। দয়া করে আমাকে দিনটা জিজ্ঞেস করবেন না, আর আমায় ভুল বুঝবেন না যে আমি ইচ্ছে করে দিনটা বললাম না।
আপনারা খুব ভালো করে জানেন এই জামাত এবং বিএনপি এই দিন জানতে পারলে তাহলে তার আগে থেকে কি ব্যবস্থা নিতে পারে। আপনাদেরও সতর্ক থাকতে হবে নেত্রীর ব্যাপারে। আর একটা কথা কি বলতে গেলাম, আমি ভুলে যাচ্ছি। তো যাই হোক, তিনি কোন পথে ফিরবেন সেদিনকেই তিনি জানাবেন। আর হ্যাঁ, যেটা ভুলে যাচ্ছিলাম, সেটা আমি যেটা বলেছিলাম যে দিন সাতেক আগে তিনি জানিয়ে দেবেন দলীয় কর্মীদের, দেশের, যে আমি ওই দিনকে ওই পথ দিয়ে ফিরছি, এবং সেটা তিনি ভিডিও বার্তায় বলবেন। একটি বিদেশি টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জাতির উদ্দেশ্যে এবং বিদেশিদের যত রাষ্ট্র আছে তাদের উদ্দেশ্যে ওই বার্তাটি দেবেন। সেটা হচ্ছে মার্কিন টেলিভিশন CNN, এটাও আমি বলে দিলাম। ফলে সারা বিশ্ব জেনে যাবে যে শেখ হাসিনা ওই দিনকে ফিরছেন। এইবার তারপরে তারা কাকে কি করে ফাঁসির দড়িতে ঝোলানো হয়, সারা বিশ্বের চাপকে সামলে রেখে তারেক রহমান সরকার বুঝে নেবে। আমাদের কি আছে? আমরা চাই একটা সুন্দর ভালো বাংলাদেশ সরকার, যাদের সঙ্গে আমাদের একটা হৃদ্যতার সম্পর্ক ছিল, ভাই ভাইয়ের সম্পর্ক ছিল। আমরা এই বর্তমান বাংলাদেশ সরকারকে চাই না। বর্তমান বাংলাদেশ সরকারকে হটিয়ে আমরা একটা সুস্থ গণতান্ত্রিক রাষ্ট্রের বাংলাদেশ সরকার চাইছি, যেখানে পূর্বের ভুলগুলো আর দ্বিতীয়বার শেখ হাসিনা পূর্বের শিক্ষা নিয়ে দ্বিতীয়বার আর করবেন না, এবং দেশে ফিরে তিনিই দেশের হাল ধরবেন। সেটা নির্বাচনের মাধ্যমে হোক বা সরাসরি কি হবে তা আমি বলতে পারছি না। তবে সেপ্টেম্বরে উনি যে ফিরছেন সে ব্যাপারে আমি আপনাদের কনফার্ম করে দিলাম। এবার সবাই ভালো থাকবেন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু। গতকাল আমি বলেছিলাম যে তার পদত্যাগকে কেন্দ্র করে একটা বিশাল ষড়যন্ত্র হচ্ছে, এবং কাল রাত থেকে আজ পর্যন্ত অনেকগুলো ইনফরমেশন আমি পেয়েছি, যেগুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। শেষ পর্যন্ত সাথে থাকবেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু পদত্যাগ পত্রে স্বাক্ষর করেছেন। সেই পদত্যাগ পত্র স্পিকারের কাছে পৌঁছানোর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমের আমরা পেয়ে গেছি। প্রথমেই একটি পদত্যাগ পত্রটি নিয়ে কথা বলতে চাই। যতদূর জানি, যতদূর পর্যবেক্ষণ করেছি, শুনেছি, রাষ্ট্রপতি সাধারণত স্পিকারকে মাননীয় স্পিকার বলেন, কিন্তু এই পদত্যাগ পত্র শুরু হয়েছে সম্মানিত স্পিকার দিয়ে। এই পদত্যাগ পত্রে কিন্তু টাইপ করা কোনো তারিখ নেই। তার মানে কি আমরা ধরে নেব যে পদত্যাগ পত্রটি আগেই টাইপ করে রাখা হয়েছিল? এই পদত্যাগ পত্রের যে ভাষা, সেটি এতটাই দায়সারা গোছের যে একটা রাষ্ট্রপতির পদত্যাগ পত্র তো এরকম নিম্নমানের হতে পারে না, এবং সেখানে রাষ্ট্রপতি নিচে সই করে তারিখ বসিয়েছেন। না হলে এটা কত তারিখের পদত্যাগ পত্র তার বোঝা যেত না। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি সূত্র আমাকে নিশ্চিত করেছে, গতকাল বাংলাদেশের সময় রাত 9:30 থেকে 10টা এরকম একটা সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু তারেক রহমানকে ফোন করেছিলেন। মোবাইলে তাদের মধ্যে কথা হয়েছে, এবং এই যে গত দুদিন ধরে শুনছি যে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন, সেই প্রসঙ্গটি নিয়েই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কথা বলেছেন।
রাষ্ট্রপতি এই পদত্যাগ বিষয়ে জানতে চেয়েছেন। তারেক রহমান তখন বলেছেন যে দলের ভেতর থেকে তিনি একটি চাপ অনুভব করছেন রাষ্ট্রপতির পদত্যাগের ব্যাপারে। কিন্তু তারেক রহমান এও বলেছেন যে আপনি যেটা ভালো মনে করেন সেই সিদ্ধান্তটি নেবেন। কিন্তু আপনারা যদি আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলোর ভূমিকা গতকাল এবং আজকে দেখেন, এবং আজকে তো তারা একেবারে মানে জোর করে পদত্যাগ করতেই হবে এরকম একটা আবহাওয়া কিন্তু তারা তৈরি করেছিল, এবং গতকাল রাত পর্যন্ত শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু কিন্তু পদত্যাগের সিদ্ধান্ত নেননি। এমনকি আজকে সকাল পর্যন্ত তিনি এই পদত্যাগ পত্রে সই করেননি। তিনি একটি অসুখের কথা বলেছেন, অটোনমিক নিউরোপ্যাথি। আমাদের শরীরের এই যে অটোনমিক নার্ভাস সিস্টেম বলে একটা নার্ভাস সিস্টেম আছে, যেটা অনেক কিছু নিয়ন্ত্রণ করে, যেটা আমরা সরাসরি নিয়ন্ত্রণ করতে পারি না। যেমন হার্টবিট, হৃদস্পন্দন, ব্লাড প্রেশার, এই নিঃশ্বাস প্রশ্বাসের একটা অংশ, মূত্রথলির যে এই যে খালি করে সেইটা, এরকম অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে যেটা এই অটোনমিক নার্ভাস সিস্টেমের দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো যখন এই নার্ভাস সিস্টেমের মধ্যে কোনো সমস্যা হয়, এই নিউরোপ্যাথি হয়, অসুখ হয়, তখন এই কাজগুলো ঠিকমতো হয় না। যেমন হয়তো পেশাবের উপর কন্ট্রোল থাকে না, ব্লাড প্রেশার ফ্ল্যাকচুয়েট করতে পারে, হার্টবিট সমস্যা হতে পারে। তো এইটার আবার স্টেজ আছে। এটা যে নিউরোপ্যাথির শুরুতেই সবকিছু হবে, একদম অজ্ঞান হয়ে পড়ে যাবে তা নয়। গতকালও রাত 12টা পর্যন্ত রাষ্ট্রপতি চুপ্পু বিভিন্ন ফাইলে সই করেছেন। তিনি এতটাই অসুস্থ যে রাত 9:30টার দিকে তিনি তারেক রহমানের সাথে ফোনে কথা বললেন, রাত 12টা পর্যন্ত ফাইলে সই করলেন। আজকে আমরা টেলিভিশনের যে ফুটেজ দেখেছি তাকে বেশ নির্ভর দেখাচ্ছিল, তিনি হেঁটে যাচ্ছেন। তো এই মানুষটাকে দেখে কি খুব অসুস্থ মনে হয়েছে? অথচ তার উপরে ভীষণ একটা প্রেশার ক্রিয়েট করা হয়েছিল। একটা গুজব ছড়ানো হয়েছিল যে লন্ডনে নাকি তিনি শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলেছেন। তিনি এটি একদম নাকচ করে দিয়েছেন। বরং লন্ডনে রাষ্ট্রপতির সাথে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে দেখা হয়েছিল, তাদের মধ্যে বৈঠক হয়েছিল। তাদের বৈঠকে প্রতিবেশী রাষ্ট্রের একজন উপস্থিত ছিলেন। আর শেখ হাসিনার কাছে টেলিফোন করা নিয়ে এত বড় একটা ইস্যু করা হলো, শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেনি বা বলে না কে? বর্তমান তারেক রহমানের মন্ত্রী পরিষদের অনেক সদস্য শেখ হাসিনার সাথে কথা বলে, সেনাবাহিনীর উচ্চপদস্থ অনেক কর্মকর্তা শেখ হাসিনার সাথে কথা বলে, সরকারি অনেক আমলা শেখ হাসিনার সাথে কথা বলে, শেখ হাসিনার সাথে অনেকেই কথা বলেন। আর যিনি কথা বললেন না তাকে এই অপবাদ দেওয়া হলো। আসলে শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু কিন্তু এই নির্বাচনের আগেই বলেছিলেন তিনি চলে যাবেন। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। বিএনপি ক্ষমতা এসেছে, সরকার গঠন করেছে, তাদের ইচ্ছে মতো একজন পছন্দের রাষ্ট্রপতি নির্বাচন করবেন, এটা খুব স্বাভাবিক, এবং চুপ্পু চলে যাবে। তখন তাকে যেতে দেয়া হলো না। এখন কি এমন ঘটনা ঘটলো যে চুপ্পুকে চলে যেতে হচ্ছে এবং পদত্যাগপত্র রেডি করে তাকে বাধ্য করা হলো সই করতে? চুপ্পু পদত্যাগ করতে চাননি, বরং এই যে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যে কনফিউশনটা রাইজ করেছিল সেটির জন্য তিনি জাতির উদ্দেশ্যে একটি বার্তা লিখেছিলেন। সেই বার্তার একটি কপি আমার কাছে এসেছে। সেই বার্তায় তিনি লিখেছেন যে তিনি বর্তমানে অসুস্থ, আগামী মাসে তিনি সিঙ্গাপুরে ফলো আপ ট্রিটমেন্টের জন্য যাবেন এবং সেখান থেকে ফিরে এসে তিনি প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে পদত্যাগ করবেন কিনা সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। কিন্তু সেই জাতির উদ্দেশ্যে সেই বার্তাটি আর দেওয়া হয়নি, তার আগেই তাকে পদত্যাগে বাধ্য করা হলো।
যখন সার্জিও গোর বাংলাদেশে আসবে, যে মুহূর্তে বাংলাদেশের সেনাপ্রধান তুরস্কে, ঠিক সেই মুহূর্তে শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুকে কেন পদত্যাগে বাধ্য করা হলো? কেন সেনাপ্রধান আসার পরে হলো না, বা সার্জিও গোর যাবার পরে হলো না? মানে স্পেসিফিক এত তাড়া কেন? এবং শাহবাগে দেখলাম যে চুপ্পুর বিচারের দাবিতে কিছু, ওদের ঠিক চেনা যায় না ওরা কারা, লোক মিছিল করছে। একটু খোঁজ নিয়ে জানলাম যে এই কাজগুলো নাকি করাচ্ছে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস জাতিসংঘের মহাসচিব হতে চেয়েছিলেন, কিন্তু তার আর প্রার্থী হবার সুযোগ নেই। তিনি আসলে প্রার্থী হবার কোনো আলোচনাতেই ছিলেন না বাস্তবে, যা ছিল বাংলাদেশে আমাদের মুখে মুখে। কিন্তু রাষ্ট্রপতি হবার আকাঙ্ক্ষাটা তিনি এখনো ছাড়েননি। গত দুদিন তারেক রহমানের কাছে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ফোন করেছেন ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর জন্য। কিন্তু বিএনপির বেশ কয়েকটা সূত্র নিশ্চিত করেছে যে বিএনপি দলীয়ভাবে এটা এনশিওর করেছে যে ডক্টর ইউনূসকে তারা রাষ্ট্রপতি করবেন না। রাষ্ট্রপতি শুধু হলেই হবে না, ডক্টর ইউনূসের কিছু শর্ত আছে, যেমন সামরিক বাহিনীর কর্তৃত্ব তাকে দিতে হবে, সামরিক বাহিনীর টোটাল ট্রান্সফার, পোস্টিং সবকিছু রাষ্ট্রপতির আন্ডারে দিতে হবে। তো এখন বিএনপির অধিকাংশ লোক মনে করছে যে তারা ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করবে না, কিন্তু তারেক রহমান শেষ পর্যন্ত কি করবে এটা বলা যাচ্ছে না। আর একটা সূত্র মতে বলছে যে সিনিয়র লিডাররা রাষ্ট্রপতি হবে, যেমন মির্জা ফখরুল আলমগীর, ডক্টর মঈন খান, ডক্টর মোশাররফ হোসেন। কিন্তু তারেক রহমানের সাথে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে যে তারেক রহমান চান না যে প্রবীণ কেউ, এই বাঁচা মরার মধ্যে এমন কেউ রাষ্ট্রপতি হোক, বরং তিনি চান যে অপেক্ষাকৃত তরুণ কেউ একজন রাষ্ট্রপতি হোক, যিনি সুন্দর করে কথা বলতে পারবেন, দায়িত্ব পালন করতে পারবেন। সুতরাং এখন দেখা যাক, জোর করে তো চুপ্পুকে পদত্যাগ করা হলো, সর্বশেষ সংবিধান সম্মত ব্যক্তিটিকে সরিয়ে দেওয়া হলো সর্বোচ্চ পর্যায় থেকে। এখন যারা আছেন, সংসদ বলেন, প্রধানমন্ত্রী বলেন, স্পিকার বলেন, সবারই কিন্তু একটা সাংবিধানিক সংকটের মধ্যে দিয়ে তারা আছেন। তো এই অবস্থায় এর আগামী দিনের রাজনীতিতে কি ইম্প্যাক্ট পড়বে এবং সার্বিকভাবে কি হবে সেটা দেখবার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই।